শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। আমার চুলগুলো একটু ভূতের মতো উঠছে। ও যাক, এখন চুল বেঁধে বসার সময় নেই, যেরকম ছিলাম। মুখে একটুখানি লিপস্টিক দিয়ে বসে গেছি, কেননা নয়তো না সে ছোটোবেলায় আমাকে বলতো না সাদা পাটালি, একদম সাদা পাটালির মতো লাগে। আর ক্যামেরাতে তো মনে হয় ভূতের মতো লাগে, তাই একটু ঠোঁটে রং দিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। যদিও শরীর আমার একদম ভালো না, আমাকে দেখে সবসময় দাঁত বের করে থাকি তো বোঝা যায় না শরীরটা ভালো নয়। যাই হোক, সেসব যাক, আসল জায়গাটায় চলে আসি। সেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। গত 3 বছর 4 বছর ধরে, 4 বছর নয় 3 বছর ধরে কিন্তু আমি সমানে কজ অ্যান্ড এফেক্ট বিভিন্ন রকমভাবে তোমাদের বলে যাচ্ছি। তো মনে মনে ভাবছি যে এখন হাই টাইম তোমাদের আর একটু ভিতরে, তোমাদের সঙ্গে আরও ফান্ডামেন্টাল জায়গায়, সাবমেরিনের ওপরে একটুখানি জাহাজের পোর্শন বেরিয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ভিতরে জলের। আমাদের জীবনও কিন্তু তাই, আমাদের ওপরটা না একটু আমরা এটা নিয়ে ভাবি বোধহয় না জানি কি হাতি ঘোড়া, ওই ওপরটা নিয়ে, ওপরে সারফেস সাজগোজ, এই জামা কাপড়, এই ঘর বাড়ি, কিন্তু আসল হচ্ছে ভিতরে। ঠাকুর বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে যত ডুব মারবে তত মণিমাণিক্য পাবে। এবার এই ডুব মারবোটা কি করে? ডুব মারা তো ওরকম আলাদা করে কিছু শেখানো যায় না। তো আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে বেশ কিছুদিন হলো, আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, আমি কিন্তু শেয়ার করছি নেক্সট স্টেপ, মানে কজ অ্যান্ড এফেক্ট সমানে করতে করতে এবার কজ অ্যান্ড এফেক্টটা কী করে আমরা করব, কিভাবে কানেক্ট করব, সেটারই বলতে পারো সেকেন্ড স্টেপ আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বুঝতে পারি যে অভিজ্ঞতাগুলো কেন আমার হয়েছে। তখন ছোট ছিলাম তো বুঝতাম না, ভাবতাম কই সবার তো এরম হয় না, আমার কেন, ভাবতাম, আমার মনে না প্রশ্ন আসতো। আজকে ঈশ্বরের প্ল্যান আমরা জানিও না, আমরা বুঝতেও পারি না, যেটা হয় তার নির্দেশে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজা ইয়েতে চলে যাই। আমাকে আমার শারীরিক কন্ডিশন, আমি খুব একটা না কি বলবো, আমি ছোট থেকে একটু রুগ্ন মতো, মানে আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, এখন অনেকটা বয়স হয়ে গেছে বোঝা যায় না, কিন্তু আমি আসলে একটু রুগ্ন মতোই। মানে আমি যখন জন্মেছিলাম, আমার মার কাছে গল্প শুনি যে আমার মাথায় নাকি মারাত্মক ঘা নিয়ে জন্মেছিলাম। আমার মানে বলতে কোনো দ্বিধা নেই, মানে অদ্ভুত। মা বলে, মায়ের কাছে গল্প, মানে মা অনেক দিন এই কথাগুলো আলোচনা করতো, এত কষ্ট লাগতো জানিস। তখন আমার মায়ের নর্মাল ডেলিভারি, এখনও মনে পড়ে যে মা বলতো আমারই তখন কাঁচা শরীর, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে উঠে আমার ওইগুলো না বলতো যে স্কিন এরম সরিয়ে পরিষ্কার করতে হতো। ইভেন মাঝরাতেও উঠে করতে হতো, কেননা ব্যথা হতো, চেঁচাতাম। তো ওই ঘা নিয়ে জন্মেছে। এগুলো নিয়ে না আমি পরবর্তীকালে প্রচুর পড়াশোনা, আমি সত্যি কথা পড়াশোনার মধ্যেই থাকি, মানে আমার জীবন কাটে কিন্তু পড়াশোনায়। আমার বাইরের খুব একটা জগৎ নেই, হয় আমি ক্লাস করছি, নয় আমি পড়াশোনা করছি। এখন আবার নতুন একটা জিনিস নিয়ে একটু নাড়াঘাটা করছি। তোমাদের বলেছিলাম যে লিগ্যাল জিনিস কিছু, একটু ওদিকে একটু নজর পড়েছে, কেননা পড়াশোনা তো এখন আর এই বয়সে হবে না, কিন্তু একটু নাড়াচাড়া করছি। তো পড়াশোনাটা ভালোবেসে করি। তো যাই হোক, মায়ের কাছে এই গল্পগুলো শুনতাম আর ভাবতাম কই সবাই তো মাথায় ঘা নিয়ে জন্মায় না, আমি কেন মাথায় ঘা নিয়ে জন্মেছি, আমার কেন এরকম ইনফেকশন হয়েছে। তো এইসবগুলো মাথায় থাক মানে ছোটোবেলায় ছিল, যেগুলোর উত্তর খুঁজে বেড়াতাম, এবং প্রত্যেকটারই মোটামুটি কিছু না কিছু কানেকশন। পুরো জ্ঞান তো আমাদের হতে সারা জীবন, জানি না কত জীবনে গড়াতে চলবো, কিন্তু মোটামুটি একটু কানেকশন হয়েছে যে কি বৃত্তান্ত এর। তো যাই হোক, ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয়। তো এবারে যেটা বলছি সেটা হচ্ছে আমার যেহেতু একটু রুগ্ন মতো ছিলাম, পরবর্তীকালে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যেহেতু জীবন থেকে বলছি সেহেতু বলছি, আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ হয়ে গিয়েছিল 6। তো মারাত্মক কি, মানে ডাক্তার বললো যে খুবই, মানে একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। তো তখন বললো যে বিয়ে হয়ে গেছে, তখন মাম্মাম হয়েছে। মাম্মাম তখন বোধহয় 1 বছর 1.5 বছর এরকম বয়স তার। তখন তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের ওই প্রপার্টি নিয়ে খুব প্রবলেম ছিল। তো যাই হোক, সেই সময়টা না আমাদের ফাইন্যান্সিয়াল একটু মানে একটুখানি টালমাটাল যাচ্ছে। তখন আমার মা তো ভীষণ জ্যোতিষ বিশ্বাস করেন, তো আমাদের একজন ছিলেন,
উনি বললেন ইমিডিয়েটলি কত রতি, আমার এখন মনে নেই, বেশ অনেকটা রতি, মানে ভুল বলার থেকে না বলা ভালো, বেশ অনেকখানি রতির একটা পলা এবং যেটাকে বলে ইয়েলো টোপ্যাজ, আমার এখন মনে নেই, মনে হয় পোকরাজ, আমি ভুল বললে তোমরা আমায় ক্ষমা করো, আমার এতদিন আগে তো আমি খেয়াল করতে পারছি না। আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। যে আমাকে বললেন ওই যিনি যাকে জিজ্ঞেস করে আমার মা মানে পথ চলার মতো একটা এদিক ওদিক হলে ওই ওনার কাছে দৌড়তো, তো উনি বললেন ইমিডিয়েটলি মেয়েকে একটা অত রতির পলা এবং ওই একটা ওই ইয়েলো টোপাজ বা পোকরাজ বা এরকম ওটা পরিয়ে দাও, নাহলে কিন্তু খুব খুব মুশকিল। তো মনে হয় মঙ্গল নিচস্থ বা এরকম একটা কিছু উনি বলেছিলেন, শরীর এরকম, সেটা রিসেন্টলি আবার একটা কানেকশন হলো এটা নিয়ে, যাই হোক। তো এবার ইয়ে করা হলো, এখনও মনে আছে, এমপি জুয়েলার্সে মা গেল, গিয়ে এমপি জুয়েলার্সে খোঁজ নিল, বেশ অনেকটা টাকা, মানে যতটা মানে রতি বলেছে সেই রতিটা নিতে গেলে বেশ অনেকখানি টাকার মামলা। তো আর পোকরাজেরও, মানে পোকরাজ কিনা বলতে পারবো না, টোপ্যাজটা কানেক্ট করছি, বারবার মাথায় আসছে, বোধহয় ইয়েলো টোপ্যাজ ছিল, হলুদটা মাথায় আছে। তো এটা করতে গিয়ে তখন আমার বাবা বললেন যে ঠিক আছে, কোনো চিন্তা নেই, বাবুনকে বলো আমি করে দিচ্ছি। বাবুন তো বেঁকে বসলো না, মানে ও স্বাভাবিক না, তখন তো আমার বিয়ে হয়ে গেছে, বাবা কেন দেবে, 2 দিন অপেক্ষা করো আমি করে দেবো, তোমার বাবার কাছে, তো বাবা আর কত করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এবার মাকে দেখি মা ভীষণ টেনশন করে, মানে পড়তে দেরি হয়ে যাচ্ছে, 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, বাবুন তো করে দেবে বলেছে, ছেলেটা ওই বা এখন তো নানা রকম প্রবলেমে রয়েছে, বাবাই করে দিক না, বাবুন দিয়ে দেবে পরে। তাহলে যে না, দেখো এটা নিয়ে যদি বলতে যাই, মানুষের মনে একবার যদি লেগে যায় না, সেই জিনিস আর সরতে চায় না। আমি না, আমি অপেক্ষা করি, ও করে দেবে, ওর শান্তি হবে এটা। তো এরকম জীবনে প্রচুর ঘটনা গেছে, মানে মা বাবা এবং আমার কর্তার মাঝখানে পড়ে, মানে না একে ইয়ে করাতে পারছি না, এরা অভিমান করবে, এরকমই হয়েছে। তো যাই হোক, তো এরকম একটা জায়গায় তখন তো আমি কানেক্ট করলাম যে দেখো কীরকমভাবে কানেকশানগুলো আসে, যে আমি কানেক্ট করলাম যে আমি পলা পড়তে, কেননা মাকে দেখতাম ভীষণ টেনশন করে, মানে পড়তে পারছি না বলে, কিছু ছবি দেখলেই দেখ পলাটা আবার দেরি হয়ে এরকম বলতে থাকে মা। তো আমি ওইরকম কানেক্ট করতে শুরু করলাম যে হয়তো পলা পড়তে পারছি না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে বুঝতে পারছি, আর পলা পড়তে পারছি না বা পোকরাজটা পড়তে পারছি না, কিন্তু ওই দুটো রঙের কি ব্যাপার আছে, কেননা মোটামুটি কথাবার্তায় জানতে পেরে গেছি। এখন আমি গয়নার কাজকর্ম করি, তো এখন পলার বিভিন্ন রকম ডিফারেন্ট মানে শেডস পরি বা পোকরাজেরও, কিন্তু সেই সময় আজ থেকে অত বছর আগে, নানা করে 27-28 বছর আগের কথা বলছি, তখন কিন্তু অত জানতাম না কি কালার, মা যা বলতো তাই, মানে মা বলতেন যে পলা লাল, লাল পলা, এবং জ্যোতিষীও তাই বলে দিয়েছে, আর হলুদ মানে টোপ্যাজ বা হলুদ পোকরাজ এরকম। সেই সময় এটাই জানতাম যে আর কোনো কালারের ডিফারেন্সিয়েট করা যায় কিনা জানতাম না। তো দিয়ে এবার ওই আমি পড়াশোনা শুরু করলাম, না আমাদের বাড়িতে না প্রচুর বই, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, প্রচুর বই। তো সেটা আরেকদিন বলবো যে কিসের বই, কেন এত বই, সেগুলো পরে আরেকদিন বলবো। তো আমার মায়ের বাড়িতেও প্রচুর, তবে বইয়ের সেগমেন্ট আলাদা, মায়ের বাড়ির বই আলাদা, শ্বশুর আমার খুব সুবিধা হয়েছে, আমি এটাও পড়েছি ওটাও পড়েছি। তো যাই হোক, এই আমি নাড়াচাড়া করতে শুরু করলাম বিভিন্ন রকম, আর আমি লাইব্রেরির একটা ভীষণ আমার ইয়ে ছিল, যে কোনো জায়গাতেই আমি লাইব্রেরির একটা যাতায়াত আমার ছিল চিরদিনই। দেখবে কথায় কথায় আমি লাইব্রেরির কথা বলি, সে পাড়ায় হোক বা গোলপার্ক লাইব্রেরি হোক বা যেরকমই, স্কুল কলেজের লাইব্রেরিতে আমি বুড়ো বয়স অবধি গেছি, আমাকে বাধাও দেয়নি, কেননা রেজাল্ট ভালো ছিল, আমাকে মোটামুটি সবাই চিনত। তো এই বই টই নিয়ে পড়াশোনা শুরু করলাম, যে এটা হচ্ছে আমার এই পড়াশোনার বলতে পারো, মানে এই ধরনের। তার আগে আমি গল্পের বইই বেশি পড়তাম, বেশিরভাগটা আমার গল্পের বই ছিল। তো তখনও কিন্তু আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি টবির আগে বোধহয় শেয়ার করেছি, তখনও কিন্তু ওভাবে ঠাকুর আমার জীবনে আসেনি, আমি তো নির্দেশ পেয়ে গিয়েছি, সেই নির্দেশ আমার জীবনে তখনও আসেনি, বলছি না তখন এইটা হচ্ছে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। তো বলছে না বিনা কারণে দেয়ার ইজ নাথিং বাই চান্স, বাই চান্স বলে কিছু হয় না, সব কিছুর পেছনে কারণ থাকে।
এই আমি নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে লাল কথাটা হচ্ছে দুটো, একটা হচ্ছে সৌভাগ্য আনে, লাল লাল রং হচ্ছে সৌভাগ্য আনে, আর যদিও মঙ্গল নিচস্থ বা শরীরের জন্য দিয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, মানে ওটা পাথরের একটা পাথরের বস্তু তাৎপর্য বা কি বলে মানে বস্তু মাহাত্ম্য যেটা। কিন্তু রঙের মাহাত্ম্যটা যখন কানেক্ট করলাম যে পড়তে পারছি না হয়তো, কিন্তু দেখি না লাল আর হলুদটা আমি যদি অন্য কোনোভাবে কানেক্ট করতে পারি, টিল দ্য টাইম আমি পলা টলা কিনে পড়লাম বা কিছু একটা দায় সারা হয়ে যায়, তার আগে দেখি না, হয়তো ওই কারণেই আমার দেরি হলো পড়তে। তো আমি লাল রঙটা নিয়ে পড়াশোনা করলাম, হলুদ রঙটা নিয়ে পড়াশোনা, আমার জীবনে কিভাবে এইগুলো তাৎপর্য আছে বা কীভাবে সিগনিফিকেন্ট আমার জীবনে। তো দেখো পাথর তো সবাই পড়তে পারে না, খেয়াল করে দেখো আজও যে কথাগুলো বলছি এটার পারপাস একটাই, যে এরকম কোনো মানুষ যদি এই ভিডিওটার কাছাকাছি আসে তাহলে হয়তো বলা যায় না কিছু কানেক্ট করতে পারে, কেন সবার তো পলা কেনা বা পাথর। আমি প্রত্যেকটা রঙের কথাই আগামী দিনে বলবো যে কিভাবে রং মানুষের জীবন পাল্টে দেয়। তো হয়তো কোনো মানুষ, যার ঠাকুর করুক সবার ক্ষমতা থাক, যদি ধরো কেউ কিনতে পারছে না, অনেকে শুনেছি মূল ওই শিকড় পড়ে, তো তার থেকেও ওগুলো তো সব বাইরের, জাহাজের ওপর পোর্শনটা বাইরে, ওগুলো বাইরে। ফান্ডামেন্টালি আমরা যদি কিছু পাল্টাতে পারি তাহলে কিন্তু জীবন বদলে যায়। তো যতদিন না তো পাথর পড়তে পারছে, তার আগে কিছু যদি আমরা কারেকশন করতে পারি, আমাদের চিন্তার কারেকশন বা অল্টার যেটাকে বলে, আমরা যদি করতে পারি, ক্ষতি কি? মানে পলা বা শেকড় কেনার আগে আমি যদি করতে পারি, কেননা সবার তো একরকম ক্ষমতা হয় না। আজকে আমি যদি ওটার মধ্যে দিয়ে না যেতাম তাহলে হয়তো এই ঘটনাগুলো আমি শেয়ার করতে পারতাম। আজকে বুঝতে পারি আমার ঘটনাগুলোই আমার আর দামি, মানে হীরের মতো দামি। তো যাই হোক, এই লালটা আমি দেখলাম হচ্ছে একটা হচ্ছে সৌভাগ্য, আর অনেক আছে, তার মধ্যে এই দুটো আমি কানেক্ট করলাম। একটা হচ্ছে সৌভাগ্য আর একটা হচ্ছে চেতনা, মায়ের যে লাল জীব, চেতনার রং লাল। তো সৌভাগ্য অনেক ভাবলাম যে সৌভাগ্য তো কিনতে পারবো না, সৌভাগ্য বাজারে গেলে কিনতে আমার যদি অত সৌভাগ্য থাকতো তাহলে তো আমি ঢিম করে আমি পলা কিনে পরেই ফেলতে পারতাম। কত রতি বলেছিল আমি খেয়াল করতে পারছি না, বেশ অনেকটা দাম তখনই ছিল। ও আরও মনে আছে বোধহয় ব্রাজিলিয়ান পলা বা এরম কিছু, আমি খেয়ালও করতে পারছি না, এরম একটা ব্যাপার ছিল। এমপি জুয়েলার্সে বলেছিল সব থেকে ভালো পলা হচ্ছে ওইটা। তো আমি ওই লাল রঙটাকে কানেক্ট করলাম এবং বুঝলাম যে সৌভাগ্য এফেক্ট, সৌভাগ্য আমি যদি কজ না করি, আমি আমার হাতে নেই, সৌভাগ্য আমার তখনই আসবে আমি যদি আর কজটা হচ্ছে চেতনা। দেখো কি অদ্ভুতভাবে আমি এই কানেক্টেড হলাম। তারপরে আমার জীবনের তো টার্নিং পয়েন্টের শেষ নেই, মানে স্পিরিচুয়াল টার্নিং পয়েন্ট। তো এটা হচ্ছে আমার ওই মূল, যেখানে আমি এইসব আমি কোনোদিন শেয়ার করিনি, ইউটিউবে শেয়ার করি, কেননা মানুষের যদি কোনো কানেকশন হয়। তো আমাদের শরীরে না এরকম মণিমাণিক্য প্রচুর আছে, আমরা যদি সেগুলোকে পলিশ করতে পারি না, সত্যি কথা বলতে পাথরের প্রয়োজন হয় না, ওগুলো তো আপার সারফেসের। তো অ্যাকচুয়ালি পাথর পরে আমরা ভাবি বোধহয় আমরা দায় সারা, আসলে তা নয়। পাথর পরেও আমাদের কিন্তু ওই পলিশ করতে হয়। পাথর পরে আরও অনেক কথা চলে আসে, যে শোধন করা এই সেই, আসলে ভিতরটাকে না শোধন করতে হয়। যাই হোক, তো দিয়ে এবার আমি ওই সৌভাগ্য তো আমার হাতে নেই, বুঝলাম আমি চেতনা বা কনসিয়াসনেস পড়াশোনা শুরু করলাম। কাকে বলে চৈতন্য, বা এই আমি ধীরে 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 মনীষীদের কানেকশন বলো, মারাত্মকভাবে কানেক্টেড হলাম ঠাকুরের সাথে, মারাত্মকভাবে, মানে জল যেন ধীরে 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 গড়াতে শুরু করলো। এবার আমি বুঝতে পারলাম যে চৈতন্যও কিন্তু কেনা যায় না, চেতনা বা কনসিয়াসনেস এগুলো কিন্তু কেনা যায় না, এগুলোকে ক্রিয়েট করতে হয়। এই একটা, আরেকটা হচ্ছে পোকরা, যেটার কালার হচ্ছে হলুদ। তো হলুদটাও নাড়াঘাটা শুরু করলাম, প্রথমে নিজেরটাই করলাম, পরে অন্য রং, প্রথমে লাল এবং হলুদ। হলুদটা হচ্ছে না আধ্যাত্মিকতার রং, হলুদটা হচ্ছে জ্ঞানের রং। দেখো দুটো কালার যে আমাকে ওই দাদা দিয়েছেন, দাসদা, ওনার আমি এর আগেও তোমাদের বলেছিলাম, দাদা যে দুটো আমাকে পাথর পড়তে বলেছিলেন, একটা লাল আর একটা হলদে। তো আমি যখন আমার কোনো অজ্ঞতা, মানে তার বসে আমি তো কানেক্ট করতে পারিনি যে এই দুটো রং আমাকে, কিন্তু ধীরে ধীরে ঠাকুর হাত ধরে আমাকে যেন কোথাও নিয়ে গেল, মনে হলো যে ডিপে অন্তর ভিতরে ঢোক, দেখ তুই পাথর না পড়লেও তোকে চলবে,
তুই দেখো, এটা কিন্তু আমি কারুর জন্য বলছি না, তোমরা পড়ো, তোমাদের বিশ্বাস তোমরা পড়ো, কিন্তু আমি বলছি যে পাথর পরে আমি ভুলেই থাকলাম, তাহলে কিন্তু পাথর ওই কদিন পর পর শোধন করার কাজ, তো শোধন হচ্ছে ভিতরে। তো তুমি পাথর পড়ার আগে মানে এমন যদি নিজের ভিতরটাকে করতে পারি, সবার তো একরকম ক্ষমতা নেই, এক একজন আছে তাদের মানে ধার কর্য করেও আমি দেখেছি 10টা আঙুলে 10টা আংটি পড়া, এরমও দেখেছি। কিন্তু গ্যারেন্টি কি? এই গ্যারেন্টিটা হচ্ছে এই চেতনা। আর হলুদের রং যেটা বললাম তোমাদের, সেটা হচ্ছে জ্ঞান এবং আধ্যাত্মিকতা। বিশ্বাস করবে না তোমরা, আমি জানি না আমি এই কথাগুলো বলছি তোমরা কিভাবে কানেক্ট করছো, এটা আমার একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। আধ্যাত্মিকতা হঠাৎ করে তো আসেনি, হয়তো জন্ম থেকে ছিল, কিন্তু এইটা ওই যে আমার খোঁজটা হলো, যতক্ষণ না মানুষের খোঁজ হচ্ছে। যেরকম আজকে একটা খুব সুন্দর কমেন্ট এসছে, হোয়াটসঅ্যাপ করেনি, কমেন্টে লিখেছে যে দিদি তত্ত্বকথাগুলো যদি জীবন দিয়ে বোঝাও আরও সুন্দর হয়। আমি নামটা ঠিক মনে করতে পারছি না, লিখেছে। তো ভাবছিলাম যে কতটা তার খোঁজ আছে, নাহলে আমার প্রথম কথা আমার এইসব বকবকানি মানুষ শুনবে না, মানুষের এখন চটজলদি জিনিস চাই। এইসব করতে গেলে মানুষের খোঁজ লাগে, যে ধৈর্য ধরে খোঁজ। তো কতটা তার খোঁজ যে আমায় কমেন্ট করেছে, মনটা ভরে গেল। যে লিখেছে দিদি তুমি যে তত্ত্বকথাগুলো বলছো তার সাথে সাথে যদি জীবনের উদাহরণ দাও। তো তোমাকে বলছি আমি জীবনের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, জানো। তুমি আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, অনেক অনেক আছে আমার জীবনের দেওয়া। তারপরে তোমার কথা শুনে দেখো, আজকেও আমি আমার জীবনের কথা নিয়ে কিন্তু এলাম। তো চেষ্টা করি আমি আমার জীবন কানেক্ট করানোর। তো এইটাও সেই কারণেই হয়তো তোমার কথাটাই হয়তো আমাকে ট্রিগার করে গেছে যে দেখি, নালে আজকেই এলাম। তো থ্যাংক ইউ তোমাকে, খুব সুন্দর। তোমার মধ্যে যে খোঁজটা আছে, এই খোঁজ মানুষকে জানো তো ওই গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য মানে হচ্ছে যেটা প্রয়োজন আমার এই জীবনটাকে বাঁচার জন্য। সবার একরকম জিনিস প্রয়োজন না, এক একটা লাইফের এক একটা জিনিস প্রয়োজন। এবং যখন ওই খোঁজটা শেষ হয়ে যায় না, তখন জীবনটা এত সুন্দর হয় না, মানে জীবনটা না রেডি হয়ে যায় টু এনকারেজ আদার্স, মানুষকে তৈরি করার জন্য। কেননা মানুষ বড় দুঃখে আছে। আমি এরকম প্রচুর মানুষ দেখি যারা পাথর কিনতে পারছে না। আমার খুব কাছের আমাকে বলেছিল মুক্ত, বিয়ের আগে মুক্ত না পড়ালে রাগ এত, মানে সংসার ঠিক মতো। আমি তখন ওকে বলেছিলাম যে মুক্ত তো কিনবে তুমি, যাদের কথা বলছি তাদের পয়সা কড়ি আছে, তো মুক্ত তো তুমি কিনবে, মুক্ত কেনার আগে আমার কাছে একটু নিয়ে আসবে। তো তারা, ওই মেয়েটি আমাকে মা বলে, ওর সেকেন্ড মাদার আমি। তো সেটাই বলছি যে ফান্ডামেন্টালি যদি আমরা তৈরি হয়ে যাই না, তাহলে পাথর থাকবে, পাথর এনহ্যান্স করবে লাইফটাকে। কিন্তু পাথরের আগেও আমাদের ফান্ডামেন্টালি আমরা ওই পাথরের যে কোয়ালিটিগুলো আমরা যদি ডেভেলপ করতে পারি। তো যাই হোক, তো সেই আমি এই পড়াশোনা শুরু করলাম। ওই খোঁজ আমাকে নিয়ে এলো 4টে শব্দে। একটা হচ্ছে সৌভাগ্য, একটা হচ্ছে চেতনা, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, আর একটা হচ্ছে জ্ঞান। এগুলো মনে হয় খুব কঠিন, কিচ্ছু কঠিন নয়, জানো তো। এই আমি নিজেকে সংবরণ করতে শুরু করলাম। যখনই আমি খালি সময় পেতাম আমি পড়াশোনা করতাম, পড়তাম, আমি দেখতাম, আমি কথা বলতাম মানুষের সাথে। টিভিতে বিভিন্ন রকম প্রোগ্রাম হতো, সেইগুলো দেখতাম, বুঝতে শুরু করলাম আধ্যাত্মিকতা কাকে বলে। হ্যাঁ, হয়তো বলবে যে তোমার মধ্যে হয়তো ছিল, সবার মধ্যে থাকে, শুধু খোঁজটা থাকে না। আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই তো এদিক ওদিক, আমরা প্রপার জিনিসটা যেটা আমার জীবনে লাগবে সেই খোঁজটা একবার যদি আমরা খোঁজটা করি না, আমরা পট করে আমাদের টাকা আছে আমি কিনে ফেললাম। দুটো অপশন হয়, একটা হচ্ছে আমার কাছে রেডি টাকা আছে, আমি পট করে কিনে ফেললাম পাথরটা, বা পট করে কিনে ফেললাম একটা ফেংশুইয়ের জিনিস, বা পট করে কিনে ফেললাম ওইটা, বা পট করে আমি এটা লাগিয়ে ফেললাম। যার টাকা নেই তার কি করে, সে টেনশনে চলে যায়, অ্যাংজাইটিতে, আমি কিনতে পারলাম না, আমি ওটা তাহলে বোধহয় আমার খারাপ হবে, তা এটা এই করতে পারলাম না, বা যদি কিনতে পারতাম তাহলে আমি না হয় আমি বোধহয় রাজা হয়ে যেতাম, আমি বোধহয় হয় না, জানো তো। ওটা হচ্ছে ভিতরকার। তো সেটাই বলছি, পাথর কেনার আগেও আমরা যদি একটু সচেতন হই, বা আমরা যদি একটু ওই চেতনা যে আমরা কি করছি জীবনটাকে নিয়ে, মানে এটা আমি প্রত্যেকটা ইয়েতেই বলতে থাকি যে ঘুরে ফিরে সেই কজে চলে আসে। আমার কজের মতো পাথর মানে হয় না। এবার তোমরা যদি বলো যে পাথরে তো কাজ হয়, কজে কবে কাজ হবে, আরে পাথরের থেকে কজে বেশি কাজ হয়, কজে বেশি কাজ হয়। আমি যদি চেতনা আমার জাগ্রত হয় যে আমি কি করছি,
আমি কি করছি। আমি এমন মানুষও দেখেছি, এই খোঁজ মানুষ যে সো কল্ড নাস্তিক বলতো, নিজেকে নাস্তিক বলে খুব তার অহংকার ছিল যে আমি নাস্তিক, কিন্তু সে তার ভিতরে খোঁজ ছিল। সে কি করতো বলো তো, রিভার্স একটা খোঁজ ছিল। ও আমাদের মতো মানুষ যারা এই ধরনের জিনিসপত্র, তাদের না খোঁচাতো, ডিস্টার্ব করতো। কিছু কিছু মানুষ যারা বিরক্ত হয়ে, এরকম প্রচুর শুনেছি, ওকে হার্ট করতো যে তোমার বিশ্বাস নেই, তুমি আসবে না, তুমি তোমার শোনার দরকার। কিন্তু আমাদের মতো মানুষও আছে যারা, আমি আমার কথাই বলছি, হ্যাঁ এসবে কি হয়, এই কে কজ দেখেছে, কতদিন বাঁচবো তার নেই ঠিক। আমি কিন্তু ঠান্ডা মাথায় তাকে বুঝিয়েছি যে করো না, তুমি কিছুতে বাধা নেই, তোমার যেটা ইচ্ছা তুমি করো, তুমি ভগবানে বিশ্বাস করো না, করো না। না গো, কোনো ভগবান বলে কিচ্ছু নেই। আমি কি দেখেছি ভগবান? ও না অবাক হয়ে যেত, কি আমার মেয়ে হাসতো যে মা কি বলছে, মানে বলছে না যে ভগবান যে ফুলে সন্তুষ্ট। আমরা রেগে যাই, আমরা ভাবি সেই মানুষটির কথা বলছি, সে সত্যি গায়ে কাঁটা দেয়। সে আজকে কি বলবো, সে আজকে মানে তার পরিবর্তন, তার ট্রান্সফরমেশন দেখলে অবাক লাগে। তার জন্য বলছি এটা হচ্ছে চেতনা। চেতনা আলাদা করে কিছু না, ওটাই চেতনা যে ওই মানুষটা যে আমার লাইফে এসছে, আমাকে যে বিরক্ত করছে, একটা সার্টেন পারপাস আছে। আমাকে যে বিরক্ত করছে, আমি কি রেগে যাচ্ছি বা আমি কি ঠান্ডা সিরিন, এইগুলো না করলে কিন্তু ওই চেতনা বোঝা যায় না, বা জ্ঞান বোঝা যায় না, বা আধ্যাত্মিকতা মানে কি, আমার আত্মাকে বোঝা। আমার আত্মা কি, যখনই কেউ আমার কথা মেনে নিচ্ছে না, আমি ঘাই ঘাই করে তেড়ে গেলাম, তাহলে পাথর পড়েও লাভ নেই। তো বলছে না, যে কোনো পাথরই কিন্তু আমাকে আমার মূল গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমরা ভাবি পাথর পড়লে মাথা ঠান্ডা হবে, বা ওই পাথরটাই আমার চাকরি হয়ে যাবে। ইজ ইট সো? ভিতরে কিন্তু থাকে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে, মানে পাথরের একটা দ্রব্যগুণ তো আছেই না, একটা দ্রব্যগুণ, মানে আমি যদি তোমাদের বলি না, মানে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করা যায় না। দ্রব্যগুণ মানে একটা পড়ে ওটার দিকে আমার কনসেন্ট্রেশন বা ওটার দিকে আমার মেডিটেশন, এই লেভেলে আমি ভুল করতে পারবো না। মানে এত লেভেলে যে পাথর পড়েছি, এই পাথর আমাকে ভালো জব বা ভালো বিয়ে বা ভালো, কিন্তু আমি দেখেছি পাথরের জায়গায়, তার ভুল তার জায়গায়। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যাদের বিশ্বাস যে না, এই পাথর আমাকে মানে ঠান্ডা হয়েছে মাথা। সবার হয় না, কিন্তু কথা বলে দেখলে বোঝা যাবে যে কার কোন লেভেলে বিশ্বাস, তার সেইভাবে। কিন্তু আমি যেটা বলছি সেটা অনেক সহজ পদ্ধতি, অনেক সহজ পদ্ধতি। মানে আমার দিদিকে দেখেছিলাম, বলতে গিয়ে মনে পড়লো, আসলে আমার দিদি খুব রাগী। আমি বলেছি তোমাদের রাগী, আমি এত রাগ দেখেছি না। আমার দিদি রাগী, আমার মা রাগী, আমার বাবা রাগী, আমার কর্তা রাগী, আমার মেয়ে রাগী। আমার তো মানে কারুর যদি এখন রাগ করে বা একটু মুখ চোখ এরম করে কথা বলে না, আমার সেখানে যেতে আর ভালো লাগে না। মানে আমার কথা বলতেও মানে ভিতর থেকেই আর মানে মন করে না। তো রাগটাকে আমি খুব মানে ওই বিরক্তি যাকে বলে, আমার খুব খুব বিরক্ত হই আমি, আর রাগটা খুব চোখে পড়ে। তো যাই হোক, তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমার দিদি তো খুব রাগে ছিল। তো আমার দিদিকেও না মুক্ত পড়তে বলেছিলেন ওই ভদ্রলোকই, যে মুক্ত ছাড়া কিন্তু বিয়ে বসিও না ধনরা, মুক্ত দিয়ে তারপর, নাহলে কিন্তু মুশকিল আছে। তো রাগ কি মুক্ত? হ্যাঁ শুনেছি, ওভার হিয়ার মানে আবছা মনে পড়ে দিদির বোধহয় একটু রাগটা কমেছিল। কিন্তু আমার খুব প্রশ্ন, ওটা কি মুক্ত পড়ার জন্য কমেছিল? আমার জামাইবাবু ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ অনেক, কিন্তু রাগের সময় কিন্তু মানে এরকম প্রচুর ঘটনা আছে। মুক্ত যদি একদমই সুইচ অফ করে দেয়, যে মানুষের আর কোনো মানে অ্যাকশন নেওয়ার আর প্রয়োজন নেই, আমার মনে হয় না, আমি জানি না। তবে হ্যাঁ, দ্রব্যগুণ মারাত্মক। দ্রব্যগুণের সাথে সাথে ডাক্তারের ওষুধ আর পথ্য দুটোরই প্রয়োজন। তো সেরকমই আমার মনে হয়, আমি জানি না তোমরা সহমত হবে কিনা, আমার মনে হয় দ্রব্য এবং তার সাথে ওই ভিতরটা চেঞ্জ করা, এই দুটো যদি করতে পারি, তাহলে পাথর গাই করে কাজ করবে। ওই রতি কেন বাড়ায়, কেন তাহলে কম রতি দেয় না? মানে যাদের বেশি প্রয়োজন তাদের। তো এগুলো আমার প্রশ্ন, সকলের প্রশ্ন নাও হতে পারে। তো আমি সেটাই বললাম যে আমি দেখো, যতদিন আমি পলা পড়েছি, আমাকে আমার হাজব্যান্ড আমাকে করে দিল, কিন্তু সেটা নিয়ে অনেক গল্প আছে, বলবো এখন তোমাদের আস্তে আস্তে। যেটা মানুষের কাজে লাগে না সেটা বলে লাভ নেই, শুধু নিছক গল্প করে গেলাম, কোনো লাভ নেই। এমন জিনিস বলবো যেটা মানুষ
কাজে লাগবে। তো আজকে আমার বলার উদ্দেশ্যটা ওটাই। একটা হচ্ছে আমার জীবনে আমি দেখেছি যে পাথর পড়তে বলেছিল এবং পাথর না পড়াতে আমার মা কিন্তু খুব কষ্ট পেত, এত পড়লি না। আমি কিন্তু বিন্দাস ছিলাম, আমার কিন্তু, কেননা আমি যে ভিতরের পাথর পড়েছিলাম, কেননা ওই যে চৈতন্য দিনে ওই সময়টা পড়তে পারিনি বলে ওটা একটা অপরচুনিটি হয়ে গেল আমার জন্য। পাথরের জায়গায় কত বই আমার জীবনে চলে এলো। তো ওই খোঁজটা হচ্ছে আসল মন্ত্র। তো ধীরে ধীরে বুঝতে শুরু করলাম যে কিভাবে মানুষের সাথে কথা বলবো, কিভাবে সৌভাগ্য আসে। সৌভাগ্য এমনি এমনি আসে না। সৌভাগ্য কি করে আসে? আমি যে আজকে সুস্থ হব, আমি যে একটু রুগ্ন, আমি যে সুস্থ হব, সেটাও তো আমার কর্ম। আমার তো সৌভাগ্য এলে তবে আমি স্বাস্থ্যবতী হব, তাই তো? আমার হিমোগ্লোবিন বাড়বে, বা এটা একটা ইয়ার্কি মেনে বলছি, মানে বাড়বে, সেটাও তো সৌভাগ্য। আমি আজকে সুস্থ নই, আমার সুস্থতা আসবে আমার সৌভাগ্য, তাই তো? তো সেই সৌভাগ্যটা এমনি এমনি সুস্থ হয়ে যাব? তো সেরম নয়, মানে ভিতরটাকে খুব সুন্দর। এই খোঁজটা শুরু হলো। কি করে আমি মানুষকে শেখানোর কাজে এলাম সেও আমি তোমাদের বলবো আস্তে আস্তে। তো ওই সময়টা নিজেকে আমি কানেক্ট করতে শুরু করলাম যে এইটাকে আধ্যাত্মিকতা বলে, যে এটা নিজেকে জানা, নিজের আত্মা বা কোন জায়গাটাতে আমার গ্যাপ রয়েছে। তো মানুষকে বলতে শুরু করলাম যে আমি তো পাথর বলেছিল, আমি পাথর, তাহলে তোর কিছু আলাদা কিছু হয়নি। পাথর পড়তে পারলে আমার হাজব্যান্ডের ইচ্ছা আছে আমাকে বানিয়ে দিলে পড়বো, কিন্তু যতদিন আমি পাথর পড়বো ততদিনে আমার ভিতরটা না রেডি হয়ে গিয়েছিল। ততদিন আমার পাথর আমার ওই মুকুটের মধ্যে মতো, ততদিন আমার ভিতর আমি রেডি করে ফেলেছি কি করে ব্যবহার করতে হয় মানুষের সাথে। তার আগে তো সত্যি কথা বুঝতে পারি, ছোট ছিলাম, প্লাস পড়াশোনা নিয়ে থাকতাম, প্লাস আসামে, আমার বিয়ের পর আসামে গেলাম, তখন জীবনের সাথে যুদ্ধ করতে করতে। তো এইবার এসে আমি, মানে তখন আমি কলকাতায় ফিরেছি কিছুদিন হলো, তখন আমি বুঝতে পারলাম যে জীবন এইভাবে সৌভাগ্য আসে। আমি হাজার কান্নাকাটি করি, হাজার পাথর পড়ি, ভিতর চেঞ্জ না করলে তো এক একটা রঙের এরকম। আমার জীবনে এই দুটো মারাত্মক। চেতনার রঙটা আমার সত্যিই আজকে বুঝতে পারি যে চেতনা আমার কমই ছিল। আমার যে কনসিয়াস হওয়া কাকে বলে, মুখে যায় এলো বলে দিলাম, বা ভীষণ ট্রান্সপারেন্ট ভাবতাম নিজেকে, ওটা আমার একটা ছিল যে আমি খুব ট্রান্সপারেন্সি পছন্দ করি। ওটাও কিন্তু, মানে কি বলবো, ওটাও জ্ঞান নয়, ওটাও কিন্তু চৈতন্য নয়। একটা মানুষ যে তোমার অত জ্ঞানের কথা শুনতে চাইছে না, তাকে তুমি জোর করে গেলাচ্ছ, মানে সেই ভাত গিলিয়ে দেয় ওরকম, সেটাও ঠিক নয়। তো এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যখন আমার সত্তাটা আমাকে আটকেছে যে না, একে এরম বলা যাবে না। যে ছেলেটির কথা বলছিলাম, বাচ্চা ছেলে, এখন আর একটু বয়স হয়েছে, 6-7 বছরের আগের কথা বললাম। তো ও যখন আমাকে বিরক্ত করতো, রঞ্জনা দিয়ে এসছে, আবার রঞ্জনা দিয়ে ওই, তখন কিন্তু আমি ওই রেগেও যাইনি, বা ওই আধ্যাত্মিকতাটাকে কাজে লাগে। আধ্যাত্মিকতা মানে কিন্তু শুধু পুজো আচ্ছা তা না, যেখানে যেরম সেখানে সেরম, এটাও আধ্যাত্মিকতা। তো এইগুলো সার্টেন যে মানে পয়েন্টসগুলো, এগুলো যদি আমরা রাখি, সব সময় মানুষের খোঁজ নেওয়া, মানুষ কীরকম আছে, মানুষের খোঁজ নেওয়ার জন্য দুটো পারপাস থাকে। একটা হচ্ছে মানুষের খোঁজ নেব, আমি প্রার্থনা করব ওদের জন্য। আরেকটা খোঁজ হচ্ছে, খোঁজ নিতে হবে বলে নেব, আলোচনা করব, তাকে নিয়ে ভুল ধরবো, ওর সই এসব করব। তো এইখানে আসছে আধ্যাত্মিকতা, এইখানে আসছে সৌভাগ্য কেনা। তো আমাদের ভিতরেই থাকে আসলে সমস্ত মণিমাণিক্য, আমাদের ভিতরে যে কোনো ভালো পাথর আমরা কিনতে গেলে কত দাম, ওই দামটা যদি আমরা আমাদের ভ্যালু দিয়ে, মূল্যবোধ দিয়ে দিতে পারি, বা আমরা যদি একটু শিখে নিতে পারি। পাথর পড়ো না, যারা পড়তে পারছো পড়ো না, আর যারা তোমরা পড়তে পারছো না ভয় পেও না। আমি তোমাদের বলছি, আমার জীবন দিয়ে বলছি তোমাদের, আমি তো পাথর পড়তে পারিনি দীর্ঘদিন। পাথরের টাকা খরচা করার আগে আমার অন্যান্য খরচ চলে এসছে। আমি তখন নিজেই বারণ করেছি যে একদম টাকা করো না, আমি ভালো আছি। ভালো আছো তুমি? তোমাকে যে মানে কিচ্ছু হবে না, আমি ভালো আছি, আমি হোমওয়ার্ক করছি। যদিও তখন আমার হাজব্যান্ড কিন্তু এসব শুনতো না, অদ্ভুত। তখন কিন্তু এত ডিটেল আমি তাকে বলতেও পারতাম না। একটা সময় ও আমার চেঞ্জ দেখে, আমার শিফট দেখে নিজে এসেছে। তো জীবনটা না একটা সাধনা, এত সহজ না জীবন। তো যাই হোক, তোমাদের জন্যই এসছিলাম, তোমাদেরকে বলতেই এসছিলাম যে যারা
যারা তোমরা পাথর কিনতে পারছো না, বা যাদের মূল কেনার মতো বা শিকড় আনতে যাওয়ার মতো সময় হচ্ছে না, বা কত রকম সমস্যা জীবনে, একদম ভয় পেও না। ভিতরেই শিকড় আছে, ভিতরেই পাথর আছে। একটু খোঁজ নাও, একটু খোঁজ নাও, জীবনটাকে একটু সংযত করো, দেখবে দেখবে তারপরে তো এমনিই পাথর, যখন তুমি কজ করতে থাকবে না, তখন তোমার এমনি পয়সা চলে আসবে। সেটা তখন তোমার ওপর ডিপেন্ড করছে তুমি পাথর কিনবে কি কিনবে না। কাজেই যারা কিনতে পারবে, যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং, অ্যাফ্লুয়েন্ট, আমি তাদের কথা বলছি না। আমি বলছি যারা ধরো জীবনে, ভয় পেও না। যতদিন না পাথর কিনতে পারছো, বা বিনা পাথরে মেয়েটা হস্টেলে গেল, বিনা শিকড় দিয়ে মেয়েটাকে মাসে তো কিনতে পারলাম না। কেন বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এরকম প্রচুর ইয়ে রয়েছে। তো দেখো, আমি বলছি বলেই যে মানুষ শুনবে তা না, তবে দিস ক্যান বি দ্য ওয়ে, মানে একটা অনেক রাস্তার মধ্যে এটা একটা রাস্তা। আমি যখন নিজে সংযত হব, আমি যখন নিজে কি করছি জানবো, ওটাই চেতনা, ওটাই চেতনা। তো যাই হোক, ভালো থেকো তোমরা সকলে, আর ভয় পেও না, কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। আমরা যদি সঠিক লাইনে থাকি না, আমরা যদি সঠিক ব্যবহারে থাকি, যখন যেরম তখন সেরমে থাকি, একটু খোঁজে থাকি, জীবন একদম সুন্দর চলবে। তোমরা জিজ্ঞেস করতে পারো সমস্যা আসবে না, তাহলে আমার তো ফিল্ড উইথ সমস্যা, কিন্তু আমি সমস্যাতেও মাথা উঁচু করে ঠাকুরের নাম নিয়ে আমি কিন্তু চলছি। আমার এখনও সেই মনটা রয়েছে যে যেন তেন প্রকারে মানুষকে শেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে। যদি না হতো তাহলে ভগবান আমার মধ্যে থেকে এই ক্ষমতাটা কেড়ে নিত। যেদিন থাকবে না সেদিন বুঝবো যে আবার আমার কোথাও গ্যাপ হচ্ছে। তো যতক্ষণ আমাদের এই খোঁজ থাকবে, ততক্ষণ যেন ভিতরের মণিমাণিক্যগুলো অ্যাক্টিভেটেড। তো যাই হোক, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। একদম ভয় পেও না যারা কিনতে পারছো না, বা জ্যোতিষীর কাছে অনেক টাকা আজকাল যেতে পারছো না, একদম ভয় পেও না। নো ওয়ারিজ, নট টু ওয়ারি। আমি আমার জীবন দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো, আর যে যেখানে আছো কজে থেকো, আর একটা সুন্দর একটা খোঁজে থেকো। দেখবে ওই খোঁজ থাকলেই না তোমার সামনে বিভিন্ন রকম রসদ চলে আসবে। খুব ভালো থেকো তোমরা, টাটা।